স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি। রোববার ওয়ার্ল্ড এক্সপো 2025-এর জাপান প্যাভিলিয়নে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন তারা। সেখানে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে আরও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দানের সুযোগ তৈরিতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে ঢাকা টোকিওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আগ্রহের কথা জানান। এ সময় বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে জাপান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান জাপানি প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি। বাংলাদেশ ডেনমার্ক রাজনৈতিক পরামর্শ সভায় অংশ নিতে ঢাকায় এসেছে ডেনমার্কের 2 সদস্যের প্রতিনিধি। রবিবার ভোররাতে ঢাকায় পৌঁছান তারা। সোমবার সকাল থেকে শুরু হবে 2 দেশের মধ্যকার তৃতীয় রাজনৈতিক পরামর্শ সভা। প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হবে স্টেট গেস্ট হাউস পদ্মায়। বৈঠকে অংশ নেবেন ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মহাপরিচালক ও ড্যানিশ প্রতিনিধি দলের প্রধান থমাস লুন্ড সোরেনসেন। দিনব্যাপী কর্মসূচিতে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধা। সভা শেষে আগামী 13 মে ড্যানিশ প্রতিনিধি দল ঢাকা ছাড়বেন। যুদ্ধবিরতির পর ছন্দে ফিরতে শুরু করেছে কাশ্মীর। এদিকে সংঘাত থামলেও দুদেশের সম্পর্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে ভারত পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন দীর্ঘদিনের এই সংকট সমাধানে তিনি এবার উদ্যোগ নেবেন। এদিকে সাময়িক নয়, স্থায়ীভাবে সমাধানের আহ্বান জানিয়েছে ওআইসি সহ বিশ্ব নেতারা। রোববার সকাল থেকে আবারও প্রাণবন্ত পর্যটন নগরী কাশ্মীর। যুদ্ধবিরতির খবরে সকাল থেকেই ফিরছেন সাধারণ মানুষ। তবে চিরবৈরী উভয় দেশের সংঘাত কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না সাধারণ মানুষের মনে। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। जो मोटर शेल्स, मिसाइल्स, ड्रोन अटैक्स हो रहे थे, उसने तमाम जो यहाँ पर जम्मू एंड कश्मीर और उस पार भी इस पार भी उनका जीना मुश्किल किया था। कभी डर था लोगों के मन में, अब वो बेचारे सांस की ले पा रहे हैं। और ये चीज़ इसलिए अच्छी है कि गवर्नमेंट के लिए भी अच्छी है, क्योंकि अगर वॉर होती तो हमारा देश 10 साल पीछे चला जाता। সংঘাত থামলেও উভয় দেশের বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ থমকে রয়েছে। এদিকে একাধিক চুক্তি বাতিল নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ইসলামাবাদ, দিল্লি। স্থগিত থাকছে সিন্ধুর পানি চুক্তি। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্ব নেতাদের ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। जिम्मेदार रियासत के तौर पर ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। এছাড়া সিন্ধুর পানি সহ অন্য ইস্যুর সমাধান দরকার। जंगबंदी की तजवीज। এদিকে যুদ্ধবিরতির পর আবারও উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প জানালেন এবার কাশ্মীর সংকট নিয়ে তিনি আলোচনা করবেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীও জানিয়েছেন কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধান দরকার। এই খবর বিশ্বকে আনন্দিত করেছে। ইতিবাচক ভূমিকায় আমরা খুশি। তবে এটি বোঝা উচিত স্থায়ী নাকি অস্থায়ী। সংকট একেবারে সমাধান দরকার। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ওআইসি। সেই সাথে অমীমাংসিত ইস্যুগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24। কানাডার টরন্টোতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। টরন্টো রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে এই আয়োজনে ছিল কবিগুরুর গান, কবিতা আর দর্শনের এক অপূর্ব শ্রদ্ধাঞ্জলি। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আনন্দে জাগাও অন্তরে শক্তি শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে কবিগুরুর সৃষ্টি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছিল এই প্রজন্মের কণ্ঠে। শিশু কিশোরদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক শ্রোতারা। এরপর একে একে মঞ্চে আসেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর। তাদের পরিবেশনায় মুগ্ধ অতিথিরা। পরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্যরা একক ও সমবেত পরিবেশনায় কবিগুরুর গান ও কবিতা তুলে ধরেন। তাদের কণ্ঠে ফুটে ওঠে রবীন্দ্রনাথের মানবতাবোধ, প্রেম ও প্রকৃতির দর্শন।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারাকে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলছেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরব মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, ইমরান, পড়শি এবং ঐশী। জেদ্দায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এর বাংলাদেশ পর্বে প্রবাসীদের মাঝে উন্মাদনা ছড়ান তারা। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভিশন 2030 বাস্তবায়নে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পর্যটন সহ সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে জেদ্দায় 16 দিন ব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট দ্য ওয়ার্ল্ড আয়োজন করে সৌদি সরকার। সেখানে 7 মে থেকে 10 মে পর্যন্ত বাংলাদেশ পর্বে মঞ্চ মাতিয়েছেন জেমস, ইমরান, পড়শি ও ঐশীর মতো তারকা শিল্পীরা। এ সময় লাখো প্রবাসীদের গানে গানে উন্মাদনা ছড়ান তারা। অকল্পনীয়, মানে সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে, এটা বিশাল ব্যাপার আমাদের জন্য, সবার জন্য। সৌদি আরবে যারা আছে তাদের আরো অনেক গানে গানে আনন্দ দিতে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। কারণ আমি আজকে যেটা দেখলাম যে তাদের আসলে বাংলা গানের প্রতি আবেগটা একদমই অন্যরকম। মানে আমি এক কথায় বলবো যে তারা গান পাগল। পরবাসী দেশের জনপ্রিয় শিল্পীদের এমন সুরের মূর্ছনায় দারুণ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এরকম একটা পরিবেশ পাইলে এনজয় করার এবং আনন্দ করার আসলে খুব ভালো লাগে। এই প্রোগ্রামে আসতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে, আমরা অনেক আসলে খুশি হয়েছি। বিদেশ বাড়ি এনজয়ের দরকার আছে, তো ওই জায়গা থেকে আমরা অনেক এনজয় করতেছি। এই আয়োজন সৌদির পর্যটন শিল্পকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে বলে মনে করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। বাংলাদেশকে সৌদি আরবে এবং আমাদের প্রবাসী সবার কাছে, বিশেষ করে যারা স্থানীয় নাগরিক আছেন, অন্যান্য দেশের নাগরিক আছেন, তাদের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সঙ্গীতকে তুলে ধরার এই যে প্রয়াস, এটা আমাদের অত্যন্ত উজ্জীবিত করছে। আমি নিশ্চিত প্রবাসীরা যারা এখানে আছেন সবাই এই আনন্দ উপভোগ করছেন। এই সময় কনসাল জেনারেল সৌদি কিং ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদকে সভাপতি, রিপন খানকে সাধারণ সম্পাদক করে 51 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিপন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির সরকার, ছিলেন তাজুল ইসলাম গাজী, আলমগীর হোসেন আলম, মোস্তফা মুন্সি, শরীফ হোসেন খান সহ আরও অনেকে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেদ্দায় সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ আইয়ুব ও হাবিবুর রহমান ব্যাপারীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শেখ জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান রারি, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, কবির হোসেন খন্দকার সহ অনেকে। উপস্থিত ছিলেন গার্মেন্টস, ফুড, বেভারেজ অ্যান্ড ভেজিটেবলস, ড্রাই ফুড, গ্রোসারি, রিয়েল এস্টেট সহ জেদ্দার বিশিষ্ট ব্যবসা ও ইনভেস্টমেন্টের নেতৃবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি। দলনয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার মধ্যপন্থায় হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন 9 মাসেরও বেশি সময় ধরে দলীয় কার্যক্রমের বাইরে থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খুব একটা ইতিবাচক হবে না। বিশ্লেষকদের মত, কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ। শাহ আলী জয় রিপোর্টে বিস্তারিত।
কয়েকদিন থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল দেশের রাজনৈতিক অঙ্গল। কখনো যমুনার সামনে, কখনো শাহবাগের প্রধান সড়কে অবস্থান করেছে আন্দোলনকারীরা। পরিস্থিতির বিবেচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরপর থেকে সভা সমাবেশে তো দূরের কথা, প্রকাশ্যেই দেখা যায়নি দলটির মাঠ পর্যায়ের কর্মীদের। তবে রাজধানী ঢাকাসহ কোথাও কোথাও এমন ঝটিকা মিছিলের ছবি পাওয়া যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে পাওয়া যেত দলটির শীর্ষ নেতাদের বক্তৃতা বিবৃতি। প্রশ্ন হচ্ছে, তাহলে কার্যক্রম নিষিদ্ধ করার অর্থ কি? যে দাবিটা সামনে এসছে এবং যেহেতু বিচার করতে পারছেন না, আবার সংগঠন হিসেবে বিচারটাও দীর্ঘায়িত হবে, তাহলে গভর্নমেন্টের সামনে যে অপশনটা গণদাবি এই মুহূর্তে যেটা, সেটি তারা একটা মধ্যপন্থী অবস্থান নিয়েছে এই ওপেন কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ায় থাকবে সরকারের সর্বোচ্চ সহযোগিতা। ওই আইসিটি আইনেই তার বিচারটা হবে এবং সেখানে সরকারেরই তো থাকবে, ভূমিকা থাকবে। ওইখানে কোনো কনফিউশন আছে বলে আমার মনে হয়। বলেন, এমন ঘটনা নজির স্থাপন করবে দেশের রাজনৈতিক ইতিহাসে। বিশ্লেষকরা বলছেন, কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করার সুযোগ থাকা উচিত জনগণের হাতে। এটা একটা ভালো উদাহরণ যে সৃষ্টি করেছি আমরা রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সারা পৃথিবীতে, তা কিন্তু নয়। কিন্তু দুটো জিনিস আপনাকে দেখতে হবে, যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে হয়তোবা সেজন্য এই দাবিটা সামনে এসছে। ভায়োলেন্স হয়ে যেতে পারে একমাত্র ভাষা। লং টার্ম বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকে আওয়ামী লীগকে আপনি যে পর্যায়ে তাকিয়ে করলেন, সেটা তো তারা তো এটাকে তাদের ইগোর জায়গা থেকে নিবে। এটা ব্যক্তি বিশেষ হয়তো অপরাধী হতে পারত, দল কেন অপরাধী করা হলো, সেইগুলো তাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় করবে। এর আগে 1971-এর 26শে মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আজকের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন না হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রোববার রাত 8টায় শাহবাগে আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তার দায়ভার অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব ব্যবস্থায় পালিয়ে যেতে দিয়েছে। আপাতত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচারের বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথাও জানান তিনি। আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন তৈরি করে হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিজ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের এই 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। রোববার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল আনন্দিত। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানেও সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপি নেতারা। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সরকারের এমন সিদ্ধান্তে বিএনপি আনন্দিত। দলটি সরকারকে সাধুবাদ জানাচ্ছে। এদিকে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে সরকারের এমন সিদ্ধান্তকে সমর্থন জানান তারা। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবন হয়েছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আর
আরেকটি অনুষ্ঠানে একই ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও এ বিষয়ে তারা নিশ্চুপ। মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। বিএনপি নেতারা বলেন দেশ ও জনগণের পক্ষে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। এসব পরামর্শ যেন যথাসময়ে আমলে নেওয়া হয়। সরকার ও দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করার কথাও বলেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলে ভালো হতো। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জামাত আমির বলেন, সোমবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর আরও বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে তার দল। সরকারের সদিচ্ছা থাকলে 30 দিনের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝঙ্কার, ক্রান্তীয় বৃষ্টি বলয় যা বজ্রপাত সহ ভারী বর্ষণ ঘটাবে, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। এদিকে দিনভর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। ঢাকা সহ দেশের 62 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপমাত্রার পারদ। প্রখর রোদ আর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে তাপমাত্রাটা এতটা প্রখর যে মুখে মনে হচ্ছে কেমন একটা গরমের তাপ লাগছে। ভাড়া হচ্ছে না, গরমে অনেক কষ্ট মানুষের, ছুটির দিন ভাড়া না, প্রচন্ড তাপমাত্রার বাইরে বের হওয়া যাচ্ছে না। গরমে মানুষজনের ভাড়াচ্ছে না, বর্তমানে খুব কষ্ট দিন কাটাচ্ছে। দেশ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মাঝে একটুখানি স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। কমবে তাপমাত্রা, একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানালো সংস্থাটি। বৃষ্টিপাতের এরিয়া আগামীকালকে আরো বাড়তে পারে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ, ঢাকা বিভাগের উত্তরাংশ, ময়মনসিংহ বিভাগ, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এইসব অঞ্চলে আগামীকালকে তাপমাত্রা কমতে পারে। 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝঙ্কার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ফেসবুক পেজে দেয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ জানান, এ বিষয়ে কোনো তথ্য নেই অধিদপ্তরে। তবে এই মৌসুমের বৃষ্টি বজ্রমেঘের বৃষ্টিপাত, তাই দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। বৃষ্টিপাত সম্পর্কে যে তথ্য দিয়েছে, এই সাইটটা আসলে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে এই সাইটের কোনো সম্পর্ক নাই, বা এই সাইটটা কোথা থেকে দিচ্ছে, আপলোড করছে, এটা আমার জানা নেই। তো এটা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস নয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে বৃষ্টিপাত চলতে পারে 20 থেকে 21 মে পর্যন্ত। এদিকে বেলা 12টা পর্যন্ত রাজধানী ঢাকাতেই তাপমাত্রা 38.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিশাল ক্ষতি এড়াতে আবারও IPL মাঠে গড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে বাকি 12 ম্যাচ আয়োজন করতে চায় BCCI। টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়াতে পারে 16 তারিখ থেকে। ক্রিকেট আর বিনোদন দুই জগৎকে একত্র করে ফ্র্যাঞ্চাইজি লিগকে এক নতুন মাত্রা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL। গ্যালারিতে বলিউড তারকাদের ছড়াছড়ি আর মাঠে বিদেশি ক্রিকেটারদের ধামাকা। প্রতি IPL-এ ফ্র্যাঞ্চাইজি সহ ভারতীয় ক্রিকেট বোর্ডেরও আয় হয় কোটি কোটি টাকা। তবে পাকিস্তান ভারত যুদ্ধের কারণে গত 9 মে IPL-এর 12টি ম্যাচ স্থগিত করে BCCI, আর এতে বড় লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটির, এমনটাই বলছে দেশটির সংবাদ মাধ্যম।
হিন্দুস্তান টাইমসের দাবি আইপিএলে মাঠে না গড়ানো প্রতি ম্যাচের জন্য 100 থেকে 125 কোটি রুপি ক্ষতির শিকার হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা 142 থেকে প্রায় 180 কোটি টাকা। ইন্স্যুরেন্স কিছুটা সামাল দিলেও সম্প্রচার, স্পন্সর আর অন্যান্য ম্যাচ কেন্দ্রিক আয়ের হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় অর্ধেকে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘরের মাঠের ম্যাচগুলোর টিকিট বিক্রির লসটাও বিবেচনায় রাখতে হবে। আর এই অবস্থায় যদি আইপিএল বন্ধ হয়ে যায় তাহলে বিজ্ঞাপন খাত থেকে প্রায় 1850 কোটি রুপির লোকসান গুনতে হবে ব্রডকাস্টারদের। এখনো 12টি লিগ ম্যাচ আর 4টি প্লে অফ বাকি আইপিএলে। এমন প্রেক্ষাপটে বিসিসিআইও উঠে পড়ে লেগেছে যত দ্রুত সম্ভব খেলা মাঠে ফেরাতে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদকে ভেন্যু হিসেবে নিয়ে 16 তারিখ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা বিসিসিআই এর। যত তাড়াতাড়ি সম্ভব আইপিএল শুরু করার চেষ্টা করছি আমরা। ভেন্যু আর তারিখ নির্ধারণ করতে হবে। আমরা সব দল, মালিকপক্ষ, ব্রডকাস্টার এবং জড়িত সবার সাথে কথা বলবো এই বিষয়ে। পাঞ্জাব কিংস বাদে সব দলকে মঙ্গলবারের মধ্যেই ভেন্যুতে রিপোর্ট করতে বলেছে বিসিসিআই। যেসব বিদেশি ক্রিকেটাররা যুদ্ধ পরিস্থিতির কারণে ভারত ছেড়ে গিয়েছিলেন তাদের ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৌসিফুল হাসান, নিউজ 24। নিরাপত্তাজনিত কারণে আরও 3 টুর্নামেন্ট স্থগিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড 2 টুর্নামেন্ট, আঞ্চলিক আন্তজেলা চ্যালেঞ্জ কাপ ও আন্তজেলা অনূর্ধ্ব 19 ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায় পরবর্তীতে এই টুর্নামেন্টগুলো আবারও চালু করবে বোর্ড। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।